হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা থ্রিলার রোমান্স সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে স্কারলেট ইনোসেন্স। তো এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2014 সালের অক্টোবর মাসে, মানে আজ থেকে এক্স্যাক্ট 10 বছর আগে। সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র 7 কোটি টাকা, বক্স অফিসে আয় করেছিল 60 কোটি টাকার মতো। তো বুঝতেই পারছো সিনেমাটি বক্স অফিস হিট ছিল। এর সাথে সিনেমাটির IMDb রেটও ভালো, 10/6। আর এই সিনেমাটার কাহিনীটা কিন্তু খুবই বাস্তব ধর্মী, মানে নর্মালি বাস্তবে যেটা হয় সেটাকে এই সিনেমাতে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে একটা সুন্দর সংসার, যদি ওই সংসারের যে কর্তা সে যদি লুচ্চামি করে বা একটু লুচ্চা টাইপ হয়, তাহলে কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। এর সাথে সিনেমার যে মশালা, মানে নর্মালি বাস্তবতে তোমার এরকম এন্ডিং হয় না। এই সিনেমাতে যে এন্ডিংটা দেওয়া হয়েছে সেটা সিনেমাটিক ভাবেই দেওয়া হয়েছে। তো এই সিনেমাতে তুমি যে মনে করো একটা রিয়েলিস্টিক স্টোরির ফিল পাবে, এর সাথে একটা ফ্যান্টাস্টিক রোমান্সেরও আর কি ফিল পাবে, এর সাথে থ্রিলিং এক্সপিরিয়েন্স তো রয়েছেই। তো সিনেমার শুরুতে সিম নামের একটা লোককে আমাদের দেখানো হয়, আর লোকটাকে দেখে বুঝতে পারছো কয়েকদিন আগেই তার একটা সিনেমা আমরা এক্সপ্লেন করেছি, যেটার নাম ছিল ইনোসেন্ট উইটনেস। ওই সিনেমাতে সে থাকে হচ্ছে একজন উকিল, আর একটা প্রতিবন্ধী মেয়ে থাকে সেই সিনেমাটি। আর আমরা দেখতে পাই সে দক্ষিণ কোরিয়ার একেবারে অজব আরাগের একটা স্টেশনের নামে। আর এখানে আমরা এটাও জানতে পারি সে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অনেক বড় একটা ইউনিভার্সিটির ইতিহাস বিষয়ের প্রফেসর। বাট কিছুদিনের জন্য তাকে ওই ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। আর কারণটা কি এটা আমরা পরে জানতে পারবো। তো বর্তমানে আমরা দেখতে পাই সিমেই ছোট্ট গ্রামে একটা নাইট স্কুলে ইতিহাসের টিচার হিসেবে এসেছে। তো গ্রামটা খুবই সুন্দর, নর্মালি দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রাম, কিন্তু আনন্দের নয়। মানে গ্রামে আর কতটুকু সুযোগ সুবিধা থাকে, যারা শহরে বসবাস করে তারা গ্রামে 2-1 দিনের জন্য থাকতে পারে, বাট বেশি দিন থাকতে পারবে না। তো বাস স্টেশনে নেমেই সিম বুঝতে পারে এই জায়গাটা তার জন্য নয়, বাট উপায়ও নেই। কেন উপায় নেই এটা আমরা সিনেমার মাঝখানে জানতে পারবো। তো সে নিজের জিনিস নিয়ে একটা দোকানের বাইরে ট্যাক্সি ক্যাবের জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই সে তার পাশে দাঁড়িয়ে থাকা 18 বছরের একটা মেয়েকে দেখতে পায়। তো ওই মেয়েটি যখন সিমকে দেখে সে অবাক হয়ে সিমের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের এই ছোট গ্রামে এরকম স্যুট পরা এত স্মার্ট লোকজন সাধারণত দেখা যায় না। মানে বুঝতেই পারছো গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে একটু পার্থক্য থাকে। নর্মালি একটা গ্রামের মানুষ ঢাকায় গিয়ে যদি 1 সপ্তাহ থাকে, তাই তার চেহারায় মনে করো আলাদা একটা ঝিলিক চলে আসে। তো ওরকম একটা ব্যাপার। তো সিমকে দেখে মেয়েটা অনেক আকর্ষিত হয়, আর অনেকক্ষণ দাঁড়িয়ে সিমকে দেখে চলে যায়। আবার সিম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন ক্যাব পায় না, তখন পায়ে হেঁটেই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে সে থাকার জন্য ভাড়া নিয়েছে। তো আমরা জানি সিম যে স্কুলে পড়াবে সেটা একটা নাইট স্কুল, এবং ওখানে সন্ধ্যার পরে পড়ানো হয়। আর ওখানে যারা পড়ে তারা বেশিরভাগই বয়স্ক লোক। বলতে পারো যে ওটা একটা বয়স্ক স্কুল। আর এখানে আমরা জানতে পারি সিম একজন লেখকও। খুব সম্প্রতি তার একটা বই বের হয়েছে, তবে খুব বেশি যে সাড়া ফেলেছে বা খুব বড় মাপের লেখক সেরকম নয়। তবে তারপরে সে যদি একটা বই লিখেছে, এজন্য এখানে যে বুড়ো ছাত্রছাত্রীরা ছিল তারা খুব আগ্রহে সিমের কথা শুনতে থাকে, যে কিভাবে বই লিখেছে, কাহিনী কি, এইসব আর কি, এবং কিভাবে বই লিখতে হয়। তো সিম তখন বলে আপনারা যদি বই লিখতে চান তার জন্য কোনো ব্যাপার না, জাস্ট ইচ্ছা শক্তি থাকতে হবে, এখানে বয়স কোনো ম্যাটার না। তো এই কথাটা বয়স্কদের অনেক বেশি ভালো লাগে। মানে বয়স্কদের যদি যুবক বলা হয় তাদের অনেক ভালো লাগে, আর বাচ্চাদের যদি বলা হয় বড় হয়ে গিয়েছো তাহলে তাদের ভালো লাগে আর কি। আর এরপর আমাদের ডেউকি নামের মেয়েটাকে দেখানো হয়, যাকে আমরা বাস স্ট্যান্ডে দেখেছিলাম। আর সে রাতের বেলায় নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল, আর রাস্তায় তাকে তার মা নিতে আসে। আর বর্তমানে ডেউকির এই বোবা মা ছাড়া আর কেউ নেই, আর তারা একে অপরের সাথে অনেক খুশি ছিল। আর ডেউকির মায়ের শুধুমাত্র একটাই ইচ্ছা, সে মারা যাওয়ার আগে তার মেয়ের যেন একটা ভালো পরিবারে বিয়ে হয়। আর ডেউকিও তার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করছে। বাট বর্তমানে ডেউকি ওই গ্রামের একমাত্র যে পার্ক রয়েছে সেই পার্কের টিকিট কাউন্টারে কাজ করে। তবে সে তার ভবিষ্যৎ অনেক বেশি পজিটিভ, যে তার ভবিষ্যতে একদিন ভালো সময় আসবেই। আর তখন সে যাবে রাজধানীতে, এবং রাজধানীতে গিয়ে সে অনেক ভালো একটা কাজ করবে। তো পরের দিন আমরা দেখি সিম যায় হচ্ছে ওই পার্কে ড্রিঙ্কস আনতে, বাট সেখানে গিয়ে তার ডেউকির সাথে দেখা হয়। আর ডেউকি তো প্রথম দেখাতেই সিমের প্রতি একটু আকর্ষিত হয়েছে। তো এখানে তারা দুজন একে অপরের সাথে কথা বলে। তো সিমকে যখন জিজ্ঞাসা করা হয়, সিম বলে আমি এখানের একটা নাইট স্কুলে পড়াতে এসেছি। তো ডেউকি যেহেতু গ্রামের একটা সাধারণ মেয়ে, সে শহরের স্যুট পুট পরা বা এরকম টিপটপ কন্ডিশনে হ্যান্ডসাম লোক কখনোই দেখেনি বা কখনোই দেখে কথা বলেনি। তো ডেউকির কাছে এই সিম অনেক বড় মাপের একজন মানুষ। তো যাই হোক, রাতের বেলা আমরা দেখি ডেউকিও সেই নাইট স্কুলে পড়তে আসে। মূলত উদ্দেশ্য একটাই, সে সিমকে দেখবে। মানে ব্যাপারটা কি বলবো আমি বোঝাতে পারছি না। ধরো একটা বিয়ে বাড়িতে গিয়েছো, হঠাৎ করে একটা মেয়ে দেখেছো, তোমার একটা আকর্ষণ জাগলো, এরকম টাইপ। তো সিমও ক্লাসে ডেউকিকে দেখে, আর তারপর সিম পড়াতে শুরু করে। ডেউকি তো সিমের কথাবার্তা শুনে পড়ানোর স্টাইল দেখে পুরো ফিদা হয়ে যায়। তো রাতের বেলা ক্লাস শেষে সবাই একসাথে মিলে ডিনার করতে বসে, ড্রিঙ্কস করে, এবং এখানে সিম আর ডেউকিও ছিল। তো যেহেতু এটা একটা ছোট গ্রাম, একটা পাড়া, সবাই সবাইকে চিনে। তো ডেউকির বিয়ের কথা ওঠে, অন্যান্য মুরব্বীরা ওঠায়, বাট ডেউকি সেই কথা ঘুরিয়ে দেয়, কারণ তার চোখের সামনে তার স্বপ্নের রাজকুমার বসে রয়েছে। আর সে সিমের দিকে একেবারে ভালোবাসার নজর দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর তারপর ড্রিঙ্কস শেষ করে ডেউকি একাই যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখন সিম ওর সাথে যেতে থাকে। আর সিম মানুষ হিসেবে কেমন একটু পরে জানতে পারবে। তো ডেউকি করে কি, তার নিজের বাড়িতে না গিয়ে সিমকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। অ্যাকচুয়ালি ডেউকিও দেখতে চায় সিম কোন বাড়িতে থাকে। আর তারপর সিম বাড়ির ভেতরে গেলে ডেউকি বাড়ির বাইরে চুপ করে দাঁড়িয়ে জানালা দিয়ে উকি দিয়ে সিমকে দেখতে থাকে। তো আমরা বুঝতে পারি ডেউকি পুরোপুরি সিমের উপর ফিদা হয়ে গিয়েছে, মানে শহরের ছেলের উপর পুরো ফিদা হয়ে গিয়েছে, যদিও ওদের বয়সের পার্থক্য অনেক। আর তখনই আমরা দেখি সিমকে তার কলিগ কল করে, আর সে সিমকে বলে এখানকার ঝামেলা ঠান্ডা হলেই তোমাকে আবার ইউনিভার্সিটিতে আমি ডাকবো, বুঝছো? ততক্ষণ পর্যন্ত গ্রামেই থাকো, কাউকে কোনো কল টল দিও না। তো আমরা
বুঝতে পারি সিম একটা ঝামেলা করেই রাজধানী থেকে গ্রামে এসেছে, মানে পালিয়ে এসেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাতের বেলা ডেউকি সিমকে স্বপ্ন দেখতে থাকে, মানে ও যেটা সারাদিন ভেবেছে সেটাই স্বপ্ন দেখে। তো ডেউকির যখন ঘুম ভাঙে তখন ওর মনে হয় এই স্বপ্নটা যদি আর শেষ না হতো। তো পরের দিনে সিম করে কি স্যুট বুট পরে আবারও ডেউকির সামনে আসে। আসলে সিমও বুঝতে পেরেছে যে ডেউকি ওর স্যুট পরা বা ওই বুট পরা লোক পছন্দ করে। তো সিম তখন ডেউকিকে বলে আমি এই গ্রামে খুব বোর হচ্ছি, বা ডেউকি তখন বলে আপনি এই গ্রামে বোর হচ্ছেন এর কারণটা হচ্ছে আপনি একা। তো সিম তখন ডেউকির সিগন্যালটা বোঝা যায় যে আগ্রহ রয়েছে। তো এর জন্য সিম করে কি সেই দিন সন্ধ্যায় ডেউকিকে সিমের বাড়িতে আমন্ত্রণ করে ড্রিঙ্কস এর অফার করে এবং সিম বলে আমি আমার জীবনের একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর এই কারণে ব্রেক নেওয়ার জন্য আমি এই গ্রামে এসেছি। তো সিম যেহেতু শুদ্ধ ভাষায় কথা বলে সিমের কথার স্টাইলটাও ডেউকির অনেক পছন্দ হয়। তো ডেউকি বলে আপনার কথা শুনতে আমার ভালো লাগে। আর তখনই সিমকে কেউ কল করে, আর সেটা কল করে হচ্ছে সিমের 10 বছরের মেয়ে সুঙ্গি। সিরিয়াসলি ওর নাম সুঙ্গি। তো যাই হোক কাল হচ্ছে শুক্রবার। তো সুঙ্গি আজকের মধ্যে ওর বাবাকে দেখতে চায়, ওর বাবা যেন দ্রুত রাজধানীতে ওদের বাড়িতে চলে আসে। তো এখানে আমরা জানতে পারি সিম কিন্তু বিবাহিত আর তার স্ত্রীর অনেক বড় একটা অসুখ রয়েছে। তবে সে তার স্ত্রীর দুঃসময় কাছে না থেকে কেন এখানে এসেছে। তবে তারপরে সিম করে কি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং শেষ বাস ধরার জন্য স্ট্যান্ডে যায়। কিন্তু ডেউকি চাচ্ছিল সিম যেন আজকে থেকে যায়, আর এটা ডেউকি মুখে বলেনি, চোখের ভাষায় বোঝায়। কিন্তু সিম তো বাসে ওঠে আর ডেউকি মন খারাপ করে বাড়ির দিকে যেতে থাকে। বাট একটু পরে বাস থামে এবং সেখান থেকে সিম নেমে পড়ে। দুজন একে অপরকে দেখে এবং তারপর তারা দুজনে মিলে সিমের বাড়িতে যায়। আর তারপর সিম ডেউকির কাছে আসে এবং সিমের নজর দেখে ডেউকি উত্তেজিত হয়ে যায় এবং তারা কিস করে। আর এদিকে অনেক রাত হওয়ার পরও সিম যখন মেয়ের কাছে স্ত্রীর কাছে আসে না, তখন সিমের স্ত্রী বুঝতে পারে যে সিম মানে ওই লুচ্চা হয়তো অন্য কোনো মেয়ের সাথে সময় কাটাচ্ছে। তো এখানে আমরা বুঝতে পারি সিমের একটু আলোর দোষ রয়েছে, মানে একটু লুচ্চা টাইপের। তো যাই হোক পরের দিনে সিম আর ডেউকি মিলে অ্যামিউজমেন্ট পার্কে আসে আর রাত হওয়ার কারণে সেটা বন্ধ ছিল। দুজনে লুকিয়ে লুকিয়ে একটা নাগরদোলার মতো গাড়িতে ওঠে আর ওপরে গিয়ে সিম করে কি ডেউকিকে টাচ করে উত্তেজিত করতে থাকে এবং ওখানেই তারা ইন্টিমেট হয়। রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধ হয় আর তাদের এমনটা করতে দেখা হচ্ছে সেখানকার একটা সিকিউরিটি গার্ড। আর গ্রামটা যেহেতু ছোট একটা পাড়া, সবাই সবাইকে চেনে এবং এই কথাটা গ্রামের বয়স্ক লোকদের মধ্যে ছড়িয়ে যায়। সব জায়গায় এই কথার চর্চা হতে থাকে। আর এই কথাটা যখন ডেউকির মায়ের কানে আসে সে অনেক কষ্ট পায়। কিন্তু এইদিকে বোকা গ্রামের মেয়ে ডেউকি সিমের প্রেমে পাগল হয়ে গিয়েছে। সে তার সাথে দেখা করা চালিয়ে যেতে থাকে। আর গ্রামের একটা ব্যাপার হচ্ছে সবাই কানা ঘোষা করছে কিন্তু সামনাসামনি তো কেউ বলছে না। তো এর জন্য ব্যাপারটা অতখানি সিরিয়াসও না। তো যাই হোক সিম তখন ডেউকিকে ঘোরানোর জন্য সিওল রাজধানীতে নিয়ে যায় এবং সেখানে সিম করে কি ডেউকিকে অনেক শপিং করিয়ে দেয়। ডেউকি অনেক খুশি। আর তারপর রাস্তার একটা আর্টিস্ট দিয়ে সিম করে কি ডেউকির ছবি আঁকিয়ে সেটা ওকে উপহার হিসেবে দেয় আর একটু কপি ওর কাছে রেখে দেয়। তো এতে ডেউকি আরো অনেক খুশি হয়। তো যাই হোক ডেউকির জীবনে এই দিনটা ছিল হচ্ছে সবচেয়ে খুশির দিন, কারণ ও জীবনে শহরও আসেনি, কোনোদিন ভালোবাসেনি, প্রেম পায়নি। তার উপর যদি ভালোবাসার মানুষটি হয় শহরের স্যুট বুট পরে এত হ্যান্ডসাম একটা ছেলে, বড় লোক তার উপরে। এমনকি এরপর রাতটাও অনেক বেশি স্পেশাল হয়। রাতের বেলা তারা দুজন অনেক আনন্দ সহকারে ইন্টিমেট হয়। আর অন্যদিকে আমরা দেখি সারা রাত ডেউকির মা ডেউকির জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ডেউকি আর আসে না। তো এরপর আমরা দেখি ডেউকি আর সিমের অবৈধ একটা সম্পর্ক শুরু হয়ে যায়। মনে করো সিমের অঘোষিত স্ত্রী হয়ে গিয়েছে ডেউকি। তো এরপর একদিন সিমকে তার বন্ধু কল করে এবং বলে আমি তোর সাথে দেখা করতে আসছি, তুই আমার সাথে দেখা করবি। তো এরপর রেস্টুরেন্টে তারা দুই বন্ধু দেখা করে। তো এখানে আমরা জানতে পারি সিমের যে বন্ধু ডং সেও এক ইউনিভার্সিটির প্রফেসর। তো সিমের উপর যে দোষটা এসেছে সেটা হচ্ছে সিম নাকি ছাত্রীদের সাথে মনে করো শারীরিক সম্পর্ক করে, প্রেম করে। এছাড়া বেশ কিছু ছাত্রী অভিযোগ করেছে যে সিম তাদেরকে সিডুস করার চেষ্টা করে, মানে যৌন হয়রানি করে। তো এই কারণে তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে। তার উপর পুলিশি ঝামেলা রয়েছে। তবে সবকিছু ওর বন্ধু এগুলো সেটেলমেন্ট করে নিচ্ছে, অভিযোগ উঠিয়ে নিচ্ছে। সামনের সেমিস্টার থেকে সে আবার ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করতে পারবে। তো এই জায়গাতে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাই যে সিম কোন ধরনের খারাপ লোক। তার কাজে হচ্ছে ছোট ছোট মেয়েদের আকর্ষিত করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করা, বা মনে করে এক কথায় লুচ্চা। আর এইদিকে আমরা দেখি সিম করে কি বাড়িতে ডেউকির জন্য ডিনার করেছে, সিমের অপেক্ষা করতে থাকে। বাট তখন সিম ডেউকিকে মেসেজ করে যে আজকে রাতে বাড়িতে ফিরতে আমার দেরি হবে, তুমি আমার অপেক্ষা করো না, তুমি বাড়ি ফিরে যেও। তো ডেউকি তো মনে করো ওকে হাজবেন্ড হিসেবে মনে মনে মেনেই নিয়েছে। তো ডেউকি খাবার ঢেকে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু পরের দিন ডেউকি যখন সিমের খোঁজ নিতে আসে ও দেখতে পায় যে ওর খাবারগুলো বাইরে ফেলা হয়েছে প্লেট সহ। তো ডেউকি খুব কষ্ট পায়। ভেতরে এসে দেখতে পায় ডেউকি এখান থেকে রাজধানী যাওয়ার জন্য বা ফিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এখানে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, বাট এখানে সিম বলে আমি মাঝে মাঝে আসবো, তুমি টেনশন করো না। বাট তখন ডেউকি জানায় আমি মা হতে চলেছি। তো এই কথা শুনে সিম পুরো শকড হয়ে যায়। মানে সিম মাত্র এরকম একটা ঘটনা থেকে পার করে এসেছে, পুলিশি ঝামেলা, তারপর ইজ্জতের ঝামেলা, আবার সে একই ঘটনা ঘটে গেল। সেই ঘটনা আর ফাঁসতে চায় না। অনেক কষ্টে নিজের চাকরি বাঁচিয়েছে, পুলিশের কাছ থেকে বেঁচেছে। তো এখানে সিম ডেউকির দেহ চাই ঠিকই, কিন্তু এই ঝামেলা চায় না। তো এরপর সিম করে কি ডেউকিকে শহরে নিয়ে আসে আর এখানকার একটা প্রাইভেট হসপিটালে অ্যাবর্শন করায়। তো এই ঘটনায় ডেউকি অনেক কষ্ট পায়। আর কিছুদিন শহরে আরাম করার পরে ডেউকি নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু তখন ওর বোবা মা রাগে দুঃখে, মানে পুরো গ্রাম মনে করে, বুঝতে পারছো কি অবস্থা, তুমি রিলেট করতে পারছো, ডেউকিকে মনে করে মারতে থাকে। কারণ পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে ওর মেয়ে প্রেগনেন্ট হয়েছে, শহরে গিয়ে বাচ্চা নষ্ট করে আসলো। চিন্তা করে একটা অবস্থা। কিন্তু এরপর আমরা দেখতে পাই ডেউকি এখনো প্রতি রাতে সিমের কথা মনে করে সাজে যে আজকে হয়তো সিম আসবে। বাট সিমের দিক থেকে আর কোনো রিপ্লাই আসে না, মেসেজ আসে না। আর এরপর সে একদিন সিমের ইউনিভার্সিটিতেই চলে আসে।
তো সিম তখন ভয় পেয়ে যায় এবং ডেউকির সাথে পরে দেখা করবে এই প্রমিস করে ওর কাছ থেকে মুক্তি পায়। তো এই দৃশ্য আবার সিমের বন্ধু প্রফেসর ডং দেখতে পায় এবং সিমকে ওয়ার্নিং দেয়, সবেমাত্র একটা ঝামেলা থেকে মুক্ত হয়েছিস, এখনো শিক্ষা হলো না, নতুন করে আবার লুচ্চামি করিস না, সমস্যার সৃষ্টি করিস না, মেয়েটে থেকে দূরে থাক, দরকার বলে যাবে পতিতালয়ে, কিন্তু বাইরের কোনো বেসামরিক মেয়ের কাছে যাসনি। তো যাই হোক, এরপর এক রাতে ডেউকি রান্না করছিল আর আমরা দেখতে পাই ডেউকির টেনশন আর গ্রামে মুখ দেখাতে না পেরে লজ্জায় টেনশনে ওর মা অসুস্থ হয়ে গিয়েছে। আর ডেউকি তখনও সিমের ব্যাপারে ভাবছিল যে কি ভুলটা করলাম, বাট তখনই সেখানে সিম চলে আসে আর ডেউকি বাচ্চার মতো গিয়ে লাগে যেন ওর রক্ষা করতেছে সেভাবে গিয়ে জড়িয়ে ধরে। বাট সিম তখন করে কি ডেউকিকে 1 লাখ টাকা দেয় এবং বলে তুমি আমাকে ভুলে যাও। আর ডেউকি তখন বুঝতে পারে সিম ওকে ব্যবহার করেছে আর এখন টাকা দিয়ে পিছু ছাড়াতে চায়, মুখ বন্ধ করতে চায় যাতে ওদের সম্পর্কের ব্যাপার বাইরে না আসে। বাট ডেউকি তখন রাগে দুঃখে সিমের দেয়া টাকা ছুঁড়ে মারে আর সে কান্না করতে করতে সিমকে বলে আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, আমি এখনো তোমাকে ভালোবাসি। আর এরপর সে সিমকে কিস করতে যায় বাট সিম ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়। আর এদিকে আমরা দেখি ডেউকি যে রান্না করছিল চুলা তো চালু ছিল, গ্যাস চালু থাকার কারণে ঘরে আগুন লেগে যায়। দেখতে দেখতে পুরো ঘরে আগুন লাগে। তো ডেউকি তখন তার মাকে বাঁচানোর জন্য ঘরের ভেতরে যেতে থাকে এবং সে আগুনের ভেতরে লাফ দিয়ে দেয়। তো সিম তখন ভাবে ডেউকিকে বাঁচাবে, বাট তখনই ওর মেয়ে চুঙ্গি কল করে এবং ওর মায়ের বা সিমের স্ত্রীর কোনো সমস্যা হয়েছে এটা বলে। আর সিম তখন দ্রুত সেখান থেকে ওর স্ত্রীর কাছে চলে যায়, মানে ওর স্ত্রী তো এমনিতে অসুস্থ। কিন্তু সিম বাড়িতে এসে দেখতে পায় তার স্ত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার কারণ অবশ্যই বুঝতে পারছো, তার স্বামী এত বেশি লুচ্চামি করেছে, এমনিতেই অসুস্থ অবস্থায় আসেনি বা আবার নতুন করে এটাও তো হয়তো জানতে পেরেছে, এই জন্য আত্মহত্যা করেছে। তার মানে একটা পরিবার শেষ। তো এরপর সিম করে কি তার স্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠানে ডেউকি বা পূর্বে যত মেয়ের স্মৃতি রয়েছে সব মুছে দেয়, যার কখনো লুচ্চামি করবে না। বর্তমানে যে মেয়েটা রয়েছে ভালো একটা বাবা হিসেবে মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু ওর মেয়ে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবা সিমকে দায়ী করে এবং হাতটা ছাড়িয়ে নেয়। আর কিছুদিন পরে আমরা দেখি সিম ডেউকির বাড়িতে আসে, বাট এখানে কোনো মানুষ নেই, শুধু পুড়ে যাওয়া ছাই পড়ে রয়েছে এবং ও বুঝতে পারে ডেউকি মারা গিয়েছে। আর ডেউকির মৃত্যুর জন্য সিম নিজেকেই দায়ী করে। তো এইভাবে 8টা বছর কেটে যায়। সিম সব ভুলে গিয়েছে, অনেক বড় লেখক হয়ে গিয়েছে, কারণ তার বেশ কয়েকটি বই অনেক বেশি বিক্রি হয়েছে, অনেক বেশি টাকা এসেছে। আর এত বেশি টাকা এসেছে যে এখন এই টাকায় সে খালি আরামায়েশ করে, প্রচুর আরামের জীবন পার করছে। তবে তার মানে এই না যে তার অতীতের কোনো ট্রমা আসে না, তার এখনো তার স্ত্রীর কথা মনে পড়ে, এখনো ডেউকির কথা মনে পড়ে, অতীতে যে আগাম কোকাম করেছে সেই কথা মনে পড়ে, কারণ এখন তার কাছে টাকা রয়েছে অঢেল, বাট সেই সুন্দর সংসারটা তো নেই, ভালোবাসার মানুষগুলো তো নেই। তো অতীত ভুলে যাওয়ার জন্য সে রেগুলার মদ্যপান করে, জুয়া খেলে এবং কচি কচি যুবতী মেয়েদের সাথে নিজেকে ব্যস্ত রাখে। তো টাকার বিনিময়ে অনেক যুবতী মেয়ের সাথে মনে করে ডেটিং এ থাকে, সম্পর্কে থাকে, নিজেকে খুশি রাখে ঠিকই, কিন্তু ভেতর থেকে খুশিটা পায় না, কারণ সব মেয়ে ওর কাছে টাকার জন্য আসে, কেউ সত্যিকারে ভালোবাসে না ওকে, যেটা ও ওর স্ত্রী আর ডেউকির কাছ থেকে পেয়েছিল। তবে তারপরেও এই জীবনটার প্রতি ওর নেশা হয়ে যায়, যেটা থেকে ও কখনোই মুক্তি পাবে না। তবে জুয়ার নেশার কারণে সিম কিন্তু অলরেডি অনেক ঋণে পড়ে গিয়েছে আর রেগুলার মদ্যপানের কারণে তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছে। আর শুধুমাত্র ডায়াবেটিস নয়, সিগারেট মদের নেশার কারণে আস্তে আস্তে ওর দৃষ্টিশক্তিও কমতে শুরু করেছে। তো সিম বাইরের দুনিয়ার কাছে একটা আইডল, সিরিয়াসলি, কারণ বাইরের দুনিয়া যায় না যে সিম গোপন এগুলো কি করছে। বাইরের দুনিয়ার কাছে অনেক বড় মাপের একটা লেখক, অনেক জ্ঞানী একজন লোক, বাট ওর সকল তথ্য তো জানে ওর মেয়ে, সেই শুরু থেকে পর্যন্ত। তো এই কারণে ওর মেয়ে চুঙ্গি ওকে প্রচন্ড ঘৃণা করে। তো এই দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে কিম একদিন চোখের ডক্টরের কাছে যায়। তো ডক্টর তাকে বলে যে আপনার চোখের রেটিনা কিনার থেকে মরে যাচ্ছে, আর ডায়াবেটিস হওয়ার পরও আপনি যেরকম জীবন পার করেছেন এটা তারই ফল। তবে ডক্টর বলে আপনি এত তাড়াতাড়ি অন্ধ হবেন না, আপনাকে যত্ন নিতে হবে। কিন্তু এইভাবে যেতে যেতে সিমের দৃষ্টিশক্তি পুরো কমতে শুরু করে। আর ওই একদিন সিমের দরজায় কেউ নক করে, সিম দরজা খোলে। তো আমরা পুরো সবাই শকড হয়ে যাই, এটা ডেউকি ছিল। 8 বছর পরে ডেউকি, আমরা ভেবেছিলাম ও মারা গিয়েছে, বাট মরেনি। কিন্তু দৃষ্টিশক্তি কম থাকার কারণে সিম ডেউকিকে চিনতে পারে না, কণ্ঠও চিনতে পারে না, মানে মাঝখানে 8 বছর চলে গিয়েছে। তো ডেউকি সিম বলে যে আমি আপনার পাশে ফ্ল্যাটে উঠেছি, এবং এখানে ডেউকি তার নিজের নাম বলে হচ্ছে সিজওয়াং। আর এখানে আমরা জানতে পারি ডেউকি সামহাও ধনী হয়েছে। কিভাবে ধনী হয়েছে, কি ব্যবসা করে ধনী হয়েছে, এটা পরে আমরা জানতে পারবো। তো এরপর আমরা দেখি ডেউকি চুঙ্গির সাথে বন্ধুত্ব করে, মানে সিমের মেয়ের সাথে। আর চুঙ্গির কথায়, মানে সিমের মেয়ের কথায় ডেউকি বুঝতে পারে যে মেয়ে তার বাবা সিমকে ঘৃণা করে। কিন্তু মুখে মুখে ডেউকি বলে আমি সিমের অনেক বড় একটা ভক্ত এবং সিমের নভেলগুলো আমি অনেক পছন্দ করি। তো এরপর থেকে ডেউকি করে কি সিমের বাড়ি আসা যাওয়া করে। আর সিমের তো বরাবরই মেয়েদের প্রতি একটা দুর্বলতা রয়েছে, ও না করে না, এবং ডেউকি সিমের যে স্টোরিগুলো মুখে বলতো সেগুলো টাইপ করে দিত। তো একদিন ডেউকি সিমকে তার পরিচিত একটা ডক্টরের কাছে নিয়ে যায়। আমি আবারও বলছি, ডেউকি কিন্তু সিমকে ওর পরিচিত ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। তো সেই ডক্টর সিমের মনে বিশ্বাস জাগায়, সিম যদি 1টা মাস ওষুধ খায় টানা, পরবর্তীতে তার অপারেশন করা হবে এবং ও সুস্থ হয়ে যাবে। ডক্টরের কথা শুনে সিম অনেক খুশি। তো এরপর সিম করে কি ডক্টরের দেওয়া ওষুধ খাওয়া শুরু করে। আর এদিকে চুঙ্গি বুঝতে পারে ডেউকি যেভাবে ওদের বাড়িতে থাকে সবসময়, ওর বাবার কাছে চলে এসেছে, মনে হয় ও মা হতে চাচ্ছে, মানে কোনো ঘটনা রয়েছে। আর এদিকে আমরা দেখে চেক আপ করার সময় ডক্টর সিমকে বলে এখন সময় এসেছে আপনার চোখের অপারেশন করার, বাট এই অপারেশনে তো অনেক খরচ হবে। তখন সিম ভাবে আমার কাছে 5 লাখ আছে, 20 লাখ খরচ হবে, ক্যাসিনোতে যায়, জুয়া খেলে দেখি 20 লাখ টাকা হয় নাকি। তো প্রথম রাউন্ডেও জিতে যায় 10 লাখ টাকা, এতে যায় কনফিডেন্স বেড়ে, নর্মালি সব জুয়াই যেটা হয়। আর পরের রাউন্ডে সে হেরে যায়, কিন্তু সিম তাও হার মানে না, সেই করে কি আরো টাকা দরকার, সে ক্যাসিনো ম্যানেজার চুইকে ওর যে জমির প্রপার্টি রয়েছে সেখানে সই করে দেয় আর সুদে টাকা ওঠায়। কিন্তু ভাগ্যটা এত খারাপ, সকল টাকা হেরে যায়। তার মানে সিম
সিম তার চোখের সাথে সাথে তার পুরো সম্পত্তি হারিয়ে ফেললো। আর অন্যদিকে আমরা দেখি বাড়িতে চুঙ্গি তার বাবার ড্রয়ারে ডেউকির সেই ছবিটা খুঁজে পায়, যেটা 8 বছর আগে আর্টিস্টকে দিয়ে সিম আঁকিয়েছিল ডেউকির ছবি। তো চুঙ্গি এটা দেখে অবাক হয়ে যায় যে আমার বাবার কাছে ডেউকিরা তো আগের ছবি কিভাবে করে এলো, ওদের কি আগের কোনো কানেকশন রয়েছে, আর ডেউকির কি কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তো চুঙ্গি ডেউকিকে সন্দেহ করা শুরু করে। আর এরপর রাতের বেলা সে ডেউকিকে ডাইরেক্ট বলে, তুমি কি আমার মা হওয়ার আশা এখানে এসেছো। ডেউকি তখন বলে না, কিন্তু রাতের বেলায় সে দেখায় যে ডেউকি সিমকে উত্তেজিত করছে এবং ওর সাথে ইন্টিমেট হচ্ছে, শারীরিক সম্পর্ক করছে। আর দরজার ওপার থেকে চুঙ্গি সব দেখতে পায় এবং ডেউকির পুরো উদ্দেশ্য বুঝতে পারে। আর এর পরের দিনে ক্যাসিনোর মালিক আসে হচ্ছে সিমের বাড়িতে। আর ক্যাসিনোর মালিক চুই বলে, তুই আমার টাকা দে, নয়তো আমি তোর বাড়ি নিয়ে নেবো। বাট তখন আসে হচ্ছে সিমের মেয়ে চুঙ্গি, যার বয়স মাত্র 16 বছর। তো তাকে দেখেই চুই করে কি নিজের মত বদলিয়ে নেয়। আর পরের দিন বাড়িতে এসে একটা কাগজে সিমকে দিয়ে জোর করে আঙুলে টিপস হয় না এবং সেখানে লেখা ছিল সিম নিজের ধারের টাকা না দিতে পেরে তার মেয়েকে বিক্রি করে দিয়েছে। আর তারপর চুই করে কি চুঙ্গিকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর এই সবকিছুতে সিম পুরো ভেঙে পড়ে। আর সিমের এই অবস্থা দেখে ডেউকি মনে মনে অনেক খুশি। তবে এত কিছু হওয়ার পরেও সে সিমের স্বাদ ছাড়ে না, কেননা তার পুরো উদ্দেশ্য এখনো সফল হয়নি। আর সে সিমের খাবারের উপাদানে বিভিন্ন আবর্জনা থু মিশিয়ে খাওয়াতে থাকে, মানে সর্বোচ্চ যত কষ্ট দেওয়া যায়, যত অপমান করা যায় বদলা নিচ্ছে। আর তারপর একদিন ডেউকি সিমকে যখন গোসল করাচ্ছিল তখন ডেউকি নিজের পরিচয় দেয়, আমি সেই ডেউকি যার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছিলে, যাকে তুমি আগুনে পুড়ে মরার জন্য ছেড়ে এসেছিলে। তোর কথা শুনে সিম অবাক হয়ে যায়। আর ডেউকি বলে, তুমি আমার জীবন বরবাদ করেছো, আর এবার আমি তোমার জীবন বরবাদ করেছি। তোমার কাছে এখন আর কোনো প্রপার্টি নেই, তোমার মেয়েও নেই, তোমার স্ত্রীও নেই, কিছুই নেই। আর সবচেয়ে বড় সম্পদ তোমার নিজের চোখটাও নেই। তুমি এখন পুরোপুরি আমার উপর নির্ভরশীল। এবং এরপর ডেউকি আরো বলে, তোমার মেয়ে চুঙ্গি তো মারা গিয়েছে, এই খবরটা আমি পেয়েছি, বাট তোমাকে আমি তাড়াতাড়ি মরতে দেবো না। তো এখন সিম এগুলো শুনে খালি কান্না করতে থাকে। আর এরপর এক রাতে সিম অন্য ঘর থেকে আওয়াজ শুনতে পায়, অবশ্যই এটা রাশি ইউক্রেন যুদ্ধ খেলার আওয়াজ। তো যখন উঠে সেই রুমে যায়, ও শব্দ শুনে বুঝতে পারে যে ডেউকি কারোর সাথে রাশি ইউক্রেন করছে। আর এখানে আমরা জানতে পারি যার সাথে করছে সেই লোকটি আর কেউ নয়, চোখের ডক্টর, মানে যার কাছে সিমকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। তো সিমের কাছে কোনো উপায় নেই, ও অসহায়ের মতো সব সহ্য করে, কারণ ও এখন অন্ধ। আর ডেউকি যে সব নিজের খুশির জন্য করছে তা নয়, সে সিমকে যতটা কষ্ট দেওয়া যায় ততটা কষ্ট দেওয়ার চেষ্টা করছে। আর ডেউকি কিন্তু ধনী হয়েছে তোমার এই পতিতা হয়ে। আর এবং আরো মজার কাহিনী শুনো, আমরা এটাও জানতে পারি ডেউকির কথায় যে সিমের যে চোখের জ্যোতি চলে গিয়েছে, মদ তো অনেকেই খায়, সবার তার চোখের জ্যোতি যায় না। জ্যোতি যায় কখন? যখন লিভার পুরো নষ্ট হয়ে যায় তখন। কিন্তু ডেউকি মনে করো যে প্রফেশনাল প্রস্টিটিউট, হাই লেভেলে চলে গিয়েছে, অনেক বড় লেভেলে চলাফেরা। তো সে প্রথমে হাত করেছে হচ্ছে সিমেরই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে প্রফেসর ডং, তাকে হাত করে ওর মাধ্যমে সিমকে ক্যাসিনোতে আনা শুরু করেছে, মানে ক্যাসিনো চিনিয়েছে। এবং ওই ক্যাসিনোর যে মালিক তার সাথে ওর সম্পর্ক ছিল, তাকে দিয়ে ড্রিঙ্কে এক ধরনের বিশেষ ঔষধ মেশাতো, মানে সবার মত আর ওর মত আলাদা ছিল। আর এই কারণে আস্তে আস্তে ওর চোখের রেটিনা নষ্ট হয়ে গিয়েছে। তো ডেউকি 8 বছর আগে যখন সিমকে ভালোবাসতো তখন বলেছিল সারা জীবন তোমার সাথে থাকবো। তো এখনো সারা জীবন সাথে থাকতে চায়, তবে সিমকে মানসিকভাবে কষ্ট দিতে। তো ডেউকি সফল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে সিমের মেয়ে চুঙ্গি ফিরে আসে। ওকে দেখে ডেউকি তো পুরো অবাক, কারণ চুই মানে ওই ক্যাসিনো মালিক চুই বলেছিল চুঙ্গি তো মারা গিয়েছে। বাট চুঙ্গিকে জীবিত পেয়ে সিম অনেক খুশি হয়। বাট এবার চুঙ্গি যা কথা বলে ভাই, চুঙ্গি সব কিছু জেনে গিয়েছে যে কিভাবে ওদের ফ্যামিলি বা ওর বাবাকে বরবাদ করেছে ডেউকি, কিভাবে ক্যাসিনোতে নিয়েছে, মদে ওষুধ মিশিয়েছে, মেয়েদের মধ্যে ঢুকিয়েছে, ক্যাসিনোতে নিয়ে জুয়া খেলিয়ে বা যেভাবে নষ্ট করে দিয়েছে সবকিছু। এবং এরপরের উদ্দেশ্য কি সব বুঝতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, ডেউকি কিন্তু চুঙ্গিকে সিস্টেমে ওই ক্যাসিনো মালিক চুইয়ের কাছে বিক্রি করে দিয়েছে। তো চুঙ্গিকে দেখে আবার ওই ক্যাসিনো মালিকের যে আবার বড় বস, সে পছন্দ করে ফেলেছে ওই বুড়ো বেটায়। তো বুড়ো বেটাকে আবার চুঙ্গি মনে করো যে সবসময় খুশি রেখেছে, মানে সবকিছুতে মনে করো খুশি রেখে বুড়ো বেটার মন জয় করে ফেলেছে। বুড়ো বেটার 1 নম্বর ভালোবাসা হচ্ছে এখন এই চুঙ্গি, এই 15 বছরের 16 বছরের মেয়েটি। তো এই বুড়ো বেটা ওর উপর খুশি হয়ে চুঙ্গিকে বলেছিল তুমি কি চাও, কত টাকা চাও। চুঙ্গি তখন বলেছিল আমার কোনো টাকা দরকার নাই, আমি শুধুমাত্র একটা জিনিসই চাই, সেটা হচ্ছে ডেউকির কাছ থেকে প্রতিশোধ নেব। তো ওই বৃদ্ধ বলেছিল ঠিক আছে, তোমার যত ধরনের এখানে হেল্প লাগবে আমি করব। তো এখানে চুঙ্গি ডেউকিকে বলে আমার বাবা তোর জীবন নষ্ট করেছে, আমার বাবার উপর প্রতিশোধ নেওয়া তোর অধিকার রয়েছে, কিন্তু তুই এই প্রতিশোধ নিতে গিয়ে তুই আমার জীবন নষ্ট করেছিস। তো তোর উপর এখন প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে। আর তুই আমার বাবার চোখ কেড়ে নিয়েছিস না, আমিও তোর চোখ কেড়ে নেব। বা ডেউকি তখন চুঙ্গিকে বলে তুমি আর যাই করতে পারো, আমার চোখ তুমি চুঙ্গি নিতে পারবে না। এটা কেন বলেছে এটা পরে বুঝতে পারবে, মানে সিনেমার টুইস্ট আরো এখনো রয়েছে। তো এরপর আমরা দেখি সে শেষবারের মতো সিমের সাথে দেখা করতে আসে, আই মিন আমাদের ডেউকি। এবং এইখানে যে টুইস্ট আসে সেটা হচ্ছে সিম কিন্তু যায় না ওকে যে অপারেশন করাটা হচ্ছে ও আদৌ ভালো হবে না ওর খারাপ করা হবে। তারপরে সিম জীবনে আশা ছেড়ে দিয়েছে, চোখ তো নষ্ট হয়ে গিয়েছে। তো এখানে আসলে ডেউকির প্ল্যান কি? ডেউকি কিন্তু ওর নিজের চোখটা সিমকে দিয়ে দেবে। সিরিয়াসলি ডেউকি তার নিজের চোখটা সিমকে দিয়ে দেবে আজকে। আর এটাই ডেউকির প্ল্যান ছিল যে তোকে আমি ভালোবেসেছি, তোকে আমি কষ্ট দেবো, কিন্তু সারা জীবন কষ্ট রাখবো না। কিন্তু সিম যে ডেউকিকে কষ্ট দিয়েছে সেটার জন্য ডেউকি যতখানি প্রতিশোধ নিল, তারপরও সিম উল্টো ডেউকির কাছে ক্ষমা চায় যে সত্যি আমি তোমার জীবন নষ্ট করেছি, তো আমাকে তুমি যতখানি কষ্ট দিয়েছো যদি এতটুকু যথেষ্ট না হয়ে থাকে তুমি আমাকে আরো কষ্ট দিতে পারো, তবে তারপরেও যদি আমার চোখ ভালো হয় আমি তোমাকে বিয়ে করবো। আমি জীবনে যত পাপ করেছি নতুন ভাবে তোমার সাথে জীবন শুরু করব, তোমাকে সত্যিকারে ভালোবেসে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। আর তুমি কি জানো আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি তোমাকে আনতে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে, আমি ভেবেছি তুমি মারা গিয়েছো।
করেছো। তো এইসব কথা শুনে ডেউকি কান্না করতে থাকে। অ্যাকচুয়ালি সে যাকে ভিলেন মনে করেছিল সে আসলে পরিস্থিতির কারণে বাধ্য ছিল। আসলে ভিলেন সিম ছিল না, সে কখনো হয়তো ভিলেন ছিল। যেমন সে যখন ইউনিভার্সিটিতে ছিল ওই সময় সে যে মেয়েদেরকে সিডুস করতো ওই সময় সে ভিলেন ছিল, কিন্তু ডেউকির সাথে যে ভালোবাসাটা সিমের ওটা অরিজিনালি হয়েছিল। কিন্তু একদিকে স্ত্রী, একদিকে ডেউকি, মান সম্মান সবকিছুর মাঝে সিম ফেসে গিয়েছিল। তো সময় মূলত সিমকে ভিলেন বানিয়ে দিয়েছিল এবং সিমের হাত দিয়ে সব করিয়েছে। কিন্তু ডেউকি যেটা করেছে তার জন্য ডেউকি আজকে কান্না করতে থাকে। আর সিম তখন জিজ্ঞাসা করে তুমি কান্না করছো কেন, কিন্তু ডেউকি এটার উত্তর দিতে পারে না, কারণ সে প্রতিশোধ তো সিমের ওপর নেয়নি। সিমের স্ত্রী তো কবেই মারা গিয়েছে, সে প্রতিশোধ নিয়েছে মূলত নিজের ওপরেই। তবে তারপরেও সিম ডেউকির কান্না শুনে ওকে আবারও সরি বলে এবং লাস্টে বলে আই লাভ ইউ, আর প্রমিস করছি আমার চোখ ঠিক হোক বা না হোক আমি সবসময় তোমার কেয়ার করবো। এরপর সার্জারি হয় এবং ডেউকি তার দুইটা চোখ সিমকে দিয়ে দেয় এবং ডেউকি অন্ধ হয়ে যায়, কিন্তু সিমের চোখের আলো ফিরে আসে। তবে দৃষ্টি ফেরার পরও সিম তার প্রমিস ভুলে না। আর এখানে একটা বিষয় লক্ষ্য, সিম কিন্তু অপারেশনের আগে জানতো না যে ডেউকি চোখটা দিয়েছে, কিন্তু সে যখন সুস্থ হয় তখন যখন ডেউকিকে অন্ধ দেখে তখনও জানতে পেরেছে যে ডেউকি ওকে চোখটা দিয়েছে। আগে যেমন ভালোবেসেছে, তারপর প্রতারণার শাস্তি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ডেউকি ভালোবাসার প্রমাণ দিয়ে গিয়েছে। তো এই কারণে সুস্থ হওয়ার পরে সিম ডেউকির হাতে হাত রেখে চোখের দিকে তাকিয়ে প্রমিস করে মরার আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো, তোমার খেয়াল রাখবো। ডেউকির চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর সিম এখানে আরো বলে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো তোমার চোখ ফিরিয়ে আনা। তো এইভাবে অবশেষে ডেউকির ভালোবাসা কিন্তু ডেউকির কাছেই ফিরে এসেছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো আমি তোমাদের সিনেমার শুরুতেই বলেছিলাম যে এই কাহিনীটা 50% বাস্তবিক রিয়েলিস্টিক আর 50% হচ্ছে ফ্যান্টাস্টিক, মানে কল্পনা বা ফিকশনাল। তো ওভারঅল কিন্তু সিনেমাটার কাহিনী খুবই ইউনিক এবং কাহিনীতে কিন্তু অনেক দম রয়েছে। আমি অবাক হয়ে যাই যে কোরিয়ানদের মাথায় এত এরকম ইউনিক কাহিনী আসে কিভাবে। আর সত্যি কথা বলতে আমি কোরিয়ান সিনেমার এক্সপ্লেন করতে করতে মানে অ্যাকচুয়ালি আমি কোরিয়ান সিনেমার মধ্যে যে কাহিনীর একটা দম পাই অন্যান্য সিনেমা এক্সপ্লেনের মধ্যে আমি এই দমটা পাই না, বিশ্বাস করো। আমি হলিউডের বা চাইনিজ সিনেমা বা অন্যান্য সিনেমা যে এক্সপ্লেন করি বেশিরভাগ সিনেমায় যে আমরা থাম্বনেল দেখে নিয়ে আসি বা ট্রেলার দেখে নিয়ে আসি ওগুলোতে কিন্তু আসলে দেখা যায় পরে যখন এক্সপ্লেন করতে যায় সেই ভালোটা লাগে না। মানে এক্সপ্লেন একরকম মনে করে জোর খেটে করি, তারপরে লাস্টে বলি তোমাদের সময় নষ্ট করলাম। কিন্তু একমাত্র এই কোরিয়ান সিনেমা যখন এক্সপ্লেন করি শতকরা 90% সিনেমার কাহিনী ভালো হয়। তো এই কারণে আমি কোরিয়ান সিনেমার উপর একটু চোখ বন্ধ করে বেশি বিশ্বাস করি। তো যাই হোক, আমি আশা করছি তোমরা এনজয় করছো। তবে এরপরেও আমরা কোরিয়ানের সাথে সাথে আরো কিছু ধরনের সিনেমা আনার চেষ্টা করব। তবে 50% ভিডিও এই চ্যানেলে কোরিয়ানই থাকবে আর কি, কারণ আমি নিজে কোরিয়ান সিনেমার অনেক বড় ফ্যান। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ইন্ডিয়াও কিন্তু সিনেমার জন্য অনেক বড় একটা দেশ। তো ইন্ডিয়ান যে সিনেমাগুলো রয়েছে সাউথে অনেক অনেক ভালো ভালো সিনেমা আসে। তো সেই সিনেমাগুলো এক্সপ্লেন করার জন্য আমি একটা আলাদা চ্যানেল নিয়েছি, মনে করো কোলাবোরেশন নিয়েছি। ওটা নতুন চ্যানেল হবে না, চ্যানেলে অলরেডি 7 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো তার সাথে কোলাবোরেশনে গিয়ে ওখানে আমরা ইন্ডিয়ান সিনেমাগুলো এক্সপ্লেন করব। তো ওই চ্যানেলটা এখন আমি হাতে পাইনি, যদি কখনো হাতে পাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে ওই চ্যানেলটার লিঙ্ক দেবো। তো এখানে যেমন আমরা ইন্টারন্যাশনাল সিনেমা দেখছি, আর স্যাভেজ চ্যানেলটাকে আস্তে আস্তে শুধুমাত্র সিরিজের জন্যই রাখবো। এখন আমার হাতে সময় কম, তার জন্য দেখা যায় র্যান্ডমের ভিডিও স্যাভেজে চালিয়ে দিচ্ছি, কিন্তু খুব শীঘ্রই সর্বোচ্চ 10 দিনের মধ্যে আমরা সাজিয়ে গুছিয়ে উঠবো। তারপরে তোমার স্যাভেজে খালি চলবে হচ্ছে সিরিজ। তবে স্যাভেজের সিরিজ কিন্তু একটা একটা করে পর্ব দেবো না, দেখা গেল 20 পর্বের একটা সিরিজ 2 ভিডিওতে, 10 পর্বের একটা সিরিজ 3 ভিডিওতে, মানে এরকম 3-4টা ভিডিওর মধ্যে আমরা পুরো সিরিজ শেষ করে দেবো। তো এই কারণে স্যাভেজে এক ধরনের মজা পাবে, এখানে এক ধরনের মজা পাবে, আর ওই যে তোমার ইন্ডিয়ান যে চ্যানেলটা বললাম ওখানে আরেক ধরনের মজা পাবে। তবে ওই চ্যানেলটাতে যে খালি ইন্ডিয়ান সিনেমা দেবো তা নয়, নতুন যত সিনেমা রিলিজ পাবে সেগুলো ওখানে দেওয়ার চেষ্টা করবো। তার সাথে চাইনিজ এবং তোমার অন্যান্য দেশের যদি কোনো সিনেমা থাকে যদি ভালো লাগে ওখানে দেবো আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।